স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সরিয়ে লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হয়েছে। এমন একটি ভুয়া দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় তীব্র উত্তেজনা। অনেকেই দাবিটিকে সত্য ভেবে বিভ্রান্ত হলেও এর কোনো বাস্তবতা নেই। এরই মধ্যে বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে সাকিব আল হাসানের বিএনপিতে যোগদানের আরেকটি বানোয়াট দাবি। শুধু তাই নয়, প্রায় ৭০,০০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে সীমান্তে বিজিবি কর্মকর্তার বিএসএফকে কড়া হুঁশিয়ারি দেওয়ার একটি এআই নির্মিত ভিডিও। দর্শক চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরিয়ে লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই, বরং সালাউদ্দিন আহমেদ এখনও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। ওদিকে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিয়েছেন এমন দাবিতে যমুনা টিভির নামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় নানান ধরনের মন্তব্য। তবে অনুসন্ধানে দেখা যায় যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যমুনা টিভির নাম, লোগো ও নকশা নকল করে তৈরি করা হয়েছে। এছাড়াও কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও সাকিব আল হাসানের বিএনপিতে যোগদানের কোনো তথ্য পাওয়া যায়নি। আবার ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি কর্মকর্তার বিএসএফকে কড়া হুঁশিয়ারি দেওয়ার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রায় ৭০,০০০ মানুষ প্রতিক্রিয়া জানায়। কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি। ভিডিওটির সম্ভাব্য প্রথম প্রকাশকারী পেজ নিজেই শিরোনামে এটিকে এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করেছে। মূলত প্রায় ১ বছর আগের বিজিবি বিএসএফ এর একটি স্থির ছবি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ইতালির ভিসেঞ্জার সান বুরোতোলো হাসপাতালে এক নারী স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় তীব্র বিতর্ক। কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নয়, বরং পাকিস্তানি নাগরিক। ইতালির একাধিক গণমাধ্যম ও পুলিশ সূত্রেও তাকে পাকিস্তানি হিসেবেই শনাক্ত করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। ইতিমধ্যে আমরা জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। আমরা তার সাথে আজকের আলোচনা করব। রিদওয়ানুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। ধন্যবাদ। রিদওয়ানুল ইসলাম, আপনিও নিশ্চয়ই আমাদের সাথে প্রতিবেদনটি দেখছিলেন এবং প্রতিবেদনে আমরা বরাবরের মতোই বিভিন্ন ধরনের আসলে ভুয়া গুজব যেগুলোকে আমরা বলে থাকি সেগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শকদেরকে। এর মধ্যে সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সরিয়ে লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হয়েছে। একদমই যদি বলা হয় যে উচ্চ পর্যায়ের একটি সিদ্ধান্তকে পুরো গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কমেন্ট সেকশনে যদি আমরা চোখ রাখি, মানুষের এত নেগেটিভ পজিটিভ কমেন্ট দেখা যাচ্ছে এবং অনেকে অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছে যে এটি হয়তো হতে চলেছে বাংলাদেশে। এ ধরনের সেন্সিটিভ বিষয় যখন এই ধরনের গুজবগুলো ছড়াচ্ছে, মানুষের মনে তো বিভিন্ন ধরনের আসলে সংশয় তৈরি হচ্ছে। এই সংশয় তো আসলে কাটানোর উপায়টিও দীর্ঘ। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো যে খুব শর্টকাটে যদি কেউ চায় যে না, এটা আমার ফ্যাক্ট চেকের মাধ্যমে আমি ক্লিয়ার হতে চাই, কি পদ্ধতি অনুসরণ করবে? দেখুন, এইসব বিষয়গুলো অনেক সময় ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছড়ায়। একটা মানে কৌশলটা হচ্ছে এইসব মিস ইনফরমেশন গুলো ছড়ানো হয় ভুয়া ফটোকার্ডের মাধ্যমে। তো যখনই এই ধরনের কোনো ভুয়া ফটোকার্ড বা হচ্ছে মিডিয়া নিউজ আকারে মিস ইনফরমেশন বা সন্দেহজনক কোনো
সংবাদ আপনার সামনে বা হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়া ইউজারের সামনে আসবে তখনই তার আসলে আহ, সন্দেহ করাটা খুব বেশি জরুরি। এবং যদি এই ধরনের চাঞ্চল্যকর কোনো সংবাদ আসে যে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে, এটা কিন্তু খুব একটা চাঞ্চল্যকর সংবাদ। হ্যাঁ, বা এই ধরনের চাঞ্চল্যকর সংবাদ যখন সামনে আসবে তখনই আসলে আহ, যে বিষয়টা খুব বেশি জরুরি সেটা হচ্ছে সন্দেহ করা। হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং নিয়ে ওয়ার্কশপে যাই, যেখানে যাই আসলে আমরা মানুষজনকে এটাই বলার চেষ্টা করি, এখন যেহেতু হচ্ছে ইনফরমেশন ওভারফ্লোর যুগ, তাই এখন আর কোনো কিছুই খালি চোখে দেখার সুযোগ নেই। এখন যেটা করতে হবে সন্দেহ করতে হবে। আপনি যাই চোখের সামনে দেখবেন, যেটাই মনে হবে যে এটা আপনাকে আপনার ইমোশনকে অ্যাটাক করতেছে বা আপনার আবেগকে বা আপনাকে কোনোভাবে হচ্ছে এটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে, তখনই সেটাকে সন্দেহ করুন। এবং পাশাপাশি হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদের প্রতি বা হচ্ছে যারা ফ্যাক্ট চেক নিয়ে কাজ করতেছে, ফ্যাক্ট চেকিং যেসব প্ল্যাটফর্ম গুলো আছে সেসব প্ল্যাটফর্ম গুলোর প্রতি হচ্ছে নজর রাখাটাই আসলে খুব বেশি জরুরি আর কি। এবং পাশাপাশি হচ্ছে একই নিউজ একাধিক সংবাদ মাধ্যমের কাছ থেকে হচ্ছে ক্রস চেক করে নেওয়াটা খুব বেশি জরুরি। জি, আপনি যেমনটি বলছিলেন যে সন্দেহ আসলে থাকতে হবে প্রত্যেকটি সংবাদ আমরা যখন দেখছি, কিন্তু এই সন্দেহের মাত্রাটা কি আসলেই কি একটা সঠিক পদ্ধতি হিসেবে আমরা ধরতে পারি? কারণ দেখা যাবে বিভিন্ন সত্য নিউজের মধ্যেও আমরা আসলে সংশয় নিয়ে থাকব যে আদৌ কি সত্য কিনা। কি বলবেন এ বিষয়ে? মানে এটা বিষয় যেটা হচ্ছে, এখন যেহেতু এই যে আমি একটু আগে বলতেছিলাম যে ইনফরমেশন এত আমরা মানে সারাক্ষণ কোনো না কোনো একটা ইনফরমেশনের মধ্যে বসবাস করতেছে। তো এই কারণে আমি ইনফরমেশনটা কোথায় দেখতেছি সেটাও একটা বিষয়, যেটাকে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতেছি না মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতেছি। হ্যাঁ, এবং হচ্ছে এই ইনফরমেশনটা হচ্ছে আপনি সন্দেহ কখন করবেন? সব নিউজ তো আর সন্দেহ করার প্রয়োজনও নেই বা সুযোগও নেই। আপনি সন্দেহটা কখন করবেন? সন্দেহটা তখনই করবেন যখন এটা হচ্ছে আপনার বেসিক যে ইনস্টিং আছে বা আপনার আবেগকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করতেছে। মনে হয় বা যদি মনে হয় যে এই বিষয়টা হচ্ছে সন্দেহজনক, হ্যাঁ, বা এটা হতে পারে না বা না হওয়ার চান্স আছে, এরকম বিষয়গুলোর ক্ষেত্রে আসলে সন্দেহ মানে সন্দেহ করাটা জরুরি আর কি। জি। সব তো আর ওভাবে সন্দেহ করলে তো মানে আহ এই বেঁচে থাকা যাবে না আসলে। আহ, জি, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আর আমার একটি প্রশ্ন হলো যে আপনারা ফ্যাক্ট ওয়াচ প্রতিষ্ঠান, আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক করছেন, কাজ করছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সবার কাছে এখনো এই বিষয়গুলো বা এই প্রতিষ্ঠানগুলো যারা আপনারা কাজ করছেন এগুলো নিয়ে পৌঁছাতে পারেনি। প্রান্তিক জনগোষ্ঠীতে একদমই এই বিষয়ে সচেতন না, এবং প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সবচেয়ে বেশি এই গুজবগুলো বিশ্বাস করছে এবং তাদের সংশয় তৈরি হচ্ছে। তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে সামাজিক দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়ছে বিভিন্ন গুজবের মাধ্যমে। সেই ক্ষেত্রে ফ্যাক্ট ওয়াচ আসলে কি ধরনের কোনো প্ল্যান রয়েছে কিনা যে একটু প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত আপনারা পৌঁছাতে চান? দেখেন, আসলে এই মিস ইনফরমেশনের যে ইফেক্ট বা নেতিবাচক যে প্রভাব, এটা কেবল যে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে আছে তা না। আমরা দেখে হচ্ছে আমাদের যারা এই যে শহুরে সিটিজেন আছে তারাও কিন্তু, বা যারা একটু শিক্ষিত বা যারা হচ্ছে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া, তারাও কিন্তু মিস ইনফরমেশনের শিকার হচ্ছে। হ্যাঁ, তো মানে হচ্ছে এই মিস ইনফরমেশনের যে ইম্প্যাক্ট, এটা থেকে আসলে আপনার ওই ডিফারেন্স করার আর সুযোগটা নাই আর কি। প্রথমত এটা, আরেকটা দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে কি করছি। দেখেন, একটা বিষয় হচ্ছে কি যে মিস ইনফরমেশন বা গুজব বলে একটা প্রবাদ এরকম প্রচলিত আছে যে সত্য মানে গুজব যখন সারা বিশ্ব ঘুরে আসে ততক্ষণে সত্য মাত্র হচ্ছে জুতোর ফিতা বাদে, এরকম। তো এখন যেটা হচ্ছে, এই কারণে আমরা ফ্যাক্ট চেকিং এর পাশাপাশি আমরা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনের আয়োজন করতেছি। মানে আমরা যেটা করি এটা আসলে ডিবাঙ্কিং, মিস ইনফরমেশন বা গুজব ডিবাঙ্কিং। তো আমরা এটার পাশাপাশি আরেকটা উদ্যোগ নিয়েছি, এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশের প্রায় 10টার বেশি পাবলিক প্রাইভেট মিলিয়ে প্রায় 10টার বেশি ইউনিভার্সিটিতে 1000-এর বেশি স্টুডেন্টকে ইতিমধ্যে হচ্ছে আমরা মিস ইনফরমেশন বা ফ্যাক্ট চেকিং এর উপরে ট্রেনিং দিয়েছি। পাশাপাশি হচ্ছে ঢাকার ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকেও হচ্ছে আমরা ট্রেনিং দেওয়ার বা হচ্ছে যে যারা সোশ্যাল লিডার আছে তাদেরকেও বিভিন্নভাবে ট্রেনিং দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি।
রিদওয়ানুল ইসলাম, আমরা আরো আলোচনা করব আপনার সাথে, কিন্তু আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আপনার সাথে। রিদওয়ানুল ইসলাম, আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা যেহেতু বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক করছেন, এগুলো নিয়ে কাজ করছেন, কাজ করতে যেয়ে আপনারা কি কখনো কোনো নিজেরাই কোনো গুজবের সম্মুখীন হয়েছেন কিনা, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কি? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তবে বিষয় যেটা হচ্ছে, আমরা তো মানে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, এবং একটা বিষয় যেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং এর পুরো জিনিসটাই যেহেতু হচ্ছে আপনার এভিডেন্স বেসড, এবং হচ্ছে আপনার আপনার হাতে শতভাগ এভিডেন্স না থাকলে কোনো বিষয়কে সত্য বা মিথ্যা বলার সুযোগ আসলে আমাদের নেই। তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে যাতে শতভাগ এভিডেন্স হাতে না আসা পর্যন্ত আমরা কোনো ভার্ডিক্ট দেই না যে এটা আসলে গুজব বা এটা সত্য এটা মিথ্যা। তো এই কারণে এখন পর্যন্ত আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। জি, তো আপনার ওই প্রথম কথাতেই আবার তাহলে আমি ফিরে আসতে চাই যে সন্দেহের বিষয়ে আপনি যেটি বলছিলেন, যে সন্দেহ আপনাদের মধ্যেও আসলে থাকছে বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক করার সময়। আচ্ছা, আরেকটু জানতে চাই যে আপনারা যখন কাজ করতে গিয়েছেন বা বিভিন্ন ফ্যাক্ট চেক করছেন, আমরা কিন্তু প্রতিবেদনে যেমন দেখলাম যে রাজনৈতিক বিভিন্ন ধরনের গুজবের সংখ্যা কিন্তু প্রচুর। যেমন একটি গুজব আমরা দেখতে পেলাম যে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন, এবং অনেকে এটি বিশ্বাস করে নিয়েছেন অন্ধভাবে যে সে দেশে আসছে, বিএনপিতে যোগ দিচ্ছে, সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। এত সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যখন রাজনৈতিক প্রতিষ্ঠান বা দলগুলো বা যারা নেতা রয়েছে তারা যখন আক্রমণের শিকার হচ্ছে, তাদের আসলে কি করণীয় থাকতে পারে, বা তারা কি আপনাদের পর্যন্ত কখনো রিচ করেছে কিনা, বা আপনারা কি ধরনের সহযোগিতা দিয়েছেন, একটু জানবো। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে আসলে আমাদের তো মানে যেহেতু আমরা ফ্যাক্ট চেক নিয়ে কাজ করতেছি, তো আমাদের ফ্যাক্ট ওয়াচের নিজস্ব একটি ডেডিকেটেড হেল্পলাইন আছে। যদি কেউ কোনো ধরনের ফেক নিউজের শিকার হয় বা কারো যদি কোনো ধরনের ফেক নিউজের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেই হেল্পলাইন থেকে ওই সহযোগিতাটা করে থাকি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ওইভাবে পলিটিক্যাল লিডাররা খুব কমই তারা মিস ইনফরমেশন শিকার হয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, এমন ঘটনা খুব কমই। তবে আমরা বিপরীতে যেটা দেখি আসলে যে আমাদের পলিটিক্যাল লিডাররা নিজেদের বায়াসনেস এর কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, তারা এই যেই মিস ইনফরমেশন গুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াচ্ছে বা বিভিন্ন উৎসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তারা তাদের এই যে এইসব বায়াসনেস এর কারণে বা অন্য যে তাদের যে কোনো মোটিভই থাকতে পারে, ওই তারা এই মিস ইনফরমেশন গুলোকে পিক করেই আবার তারা ওগুলা স্প্রেডার হিসেবে মানে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। আসলে এই ক্ষেত্রে তাদেরও মিডিয়া লিটারেসি বা হচ্ছে ইনফরমেশন ইন্টিগ্রিটির ব্যাপারে সচেতন হওয়াটা জরুরি। অবশ্যই, কারণ তারা যখন আসলে আপনাদের পর্যন্ত পৌঁছাবে বা একটা পদক্ষেপ নিবে, তখন কিন্তু যারা সাধারণ জনগণ রয়েছে তারা ওই সাহসটা পাবে, বা তারাও বুঝবে যে না, আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন বা আপনাদের মাধ্যমে আমরাও আসলে সহযোগিতা পেতে পারি। আমরা যারা সাংবাদিক রয়েছি বা বিভিন্ন ধরনের সংবাদ প্রতিষ্ঠান যারা রয়েছে, ফটোকার্ডের বিষয়টি সবচেয়ে আক্রমণাত্মক একটি বিষয়। ফটোকার্ডের মাধ্যমে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে সংবাদপত্র, বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে যারা সাধারণ বা সচেতন জনগণ রয়েছে তারা কিন্তু অনেকেই বুঝতে পারছে যে না, এটি একটি ভুয়া তথ্য, কিন্তু অনেকেই তো বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে তারা কোনো সহজ উপায় কি রয়েছে যে না, আমি এটি বিশ্বাস করতে চাচ্ছি না বা এটি একদমই ভুয়া তথ্য? আচ্ছা, দেখেন, এই ফটো কার্ড নিয়ে যে মিস ইনফরমেশনের ট্রেন্ড, এটা কিন্তু অনেকদিন ধরেই চলে আসছে। আমরা যদি আমার যতটুকু মনে পড়ে 2022-23 সাল থেকে এই ফটো কার্ডের ট্রেন্ডটা চলে আসে। তো এই যে 2-3 বছর ধরে এটা চলে আসার ফলে মানুষের মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখন তারা হচ্ছে ধরতে পারতেছে কোনটা ফেক ফটো কার্ড, কোনটা আসল ফটো কার্ড বা কোনটা সন্দেহজনক ফটো কার্ড। তো তারপরেও কিছু মানুষ এখনো বিভ্রান্তিতে পড়ছে। তো এই ক্ষেত্রে যেটা করাটা জরুরি, আসলে দেখবেন মানে খুব সহজ একটা টেকনিক হচ্ছে, ফটোকার্ড গুলাতে আমরা গণমাধ্যমে সাধারণত যে ফটোকার্ড গুলা হয় সেগুলো কিন্তু হচ্ছে লেখা থাকে একটা যে বিস্তারিত কমেন্টে। হ্যাঁ,
তো এই যখন এই ফটোকার্ড গুলা ছড়াচ্ছে বা কোনো সন্দেহজনক ফটোকার্ড যদি কারো সামনে পড়ে, তো সেই ক্ষেত্রে দেখাটা জরুরি আসলে ওই ফটোকার্ডের বিপরীতে কমেন্টে কোনো ধরনের লিংক দেওয়া হয়েছে কিনা, কোনো প্রতিবেদনের লিংক দেওয়া হয়েছে কিনা, একটা বিষয়। আরেকটা সহজ উপায় হচ্ছে ওই ফটোকার্ডটা হচ্ছে আপনি ফেসবুক থেকে হোক বা যে প্ল্যাটফর্মে দেখেন না কেন, সেখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে যে গুগল লেন্স আছে সেই গুগল লেন্সে দিয়ে আপনি টেক্সটটা দিয়ে যদি সার্চ করেন, তো ওই রিলেটেড কোনো সংবাদ যদি কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় এসে থাকে, খুব সহজে আপনার তারা সামনে চলে আসবে। সহজভাবেই জানতে পারবে। জি, রিদওয়ানুল ইসলাম, খুব ইন্টারেস্টিং কিছু তথ্য পেলাম আমরা আজকে আপনার সাথে আলোচনা করে। নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে আবারও আমাদের আলোচনা হবে। আজ সময় একদমই শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tvgmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।